এখানে বলছে প্রতি ডজন, প্রতি ডজন মানে প্রতি ডজন কথাটার অর্থ হলো এক ডজন। এক ডজন মানে হলো 12টি, 12টাকে এক ডজন বলে। ক্লিয়ার এটুকু? আচ্ছা, বলছে মানে কলমের মূল্য প্রতি ডজনে, মানে প্রতি ডজনের দাম মনে করি প্রতি ডজনের দাম x টাকা। তাহলে আমি বলতে পারি 12টি বস্তুর দাম x টাকা। তাহলে একটি বস্তুর দাম কয় টাকা হবে? x বাই 12। তাহলে কত হবে? x বাই 12 টাকা। ক্লিয়ার? এটুকু বুঝে গেছিস? বুঝেছিস? এক ডজনের দাম 12টি, এক ডজন মানে 12টি। তাহলে এক ডজনের দাম x টাকা যদি হয়, মানে 12টা বস্তুর দাম x টাকা, তাহলে একটা বস্তুর দাম x বাই 12 টাকা। তাহলে 30টি বস্তুর দাম কত টাকা হবে? x গুণিত 12। 30টি বস্তু বলেছে, 30 টাকা। তাহলে এটা উল্টো করে করতে হবে। তাহলে আমাদের এটা কি করে করতে হবে? উল্টো করে করতে হবে। 30 টাকা দিয়েছে তো, তাহলে x টাকায় বস্তু পাওয়া যায় কয়টা? পাওয়া যায় 12টা। তাহলে 1 টাকায় বস্তু পাওয়া যাবে কয় টাকায়? কটা হবে? 1/12/x টাকা। আচ্ছা, 30 টাকায় বস্তু পাওয়া যাবে কত? 12/x গুণিত 30 টাকা। তাহলে কত হলো? 12 গুণিত 30/x টাকা। তারপরে বলছে যে যদি ডজনে মানে 12টি বস্তুর দাম যদি কয় টাকা কমে? 6 টাকা কমে। তাহলে 12টা বস্তুর দাম আগে কয় টাকা ছিল? x টাকা। আর 6 টাকা কমে গেল তো -6 টাকা হলো। তাহলে 12টা বস্তুর দাম যদি 6 - x টাকা হয়, কখন হবে এটা? যদি এক ডজনে 6 টাকা কম হয়। তাহলে 12টা বস্তুর দাম কত টাকা হবে? x টাকা হবে। কি হবে এটা? x টাকা হবে। বলছে এক ডজনের দাম যদি 6 টাকা কম হয়, এক ডজনের দাম এখানে x টাকা ছিল, আর এখানে এক ডজনের দাম 6 টাকা কমে গেল, তাহলে 12টা বস্তুর দাম কত হবে? x - 6 টাকা। তাহলে আমরা বলতে পারি x - 6 টাকায় তাহলে বস্তু পাওয়া যায় কয়টা? 12টি। x টাকায় বস্তু পাওয়া যায় 12টা। তাহলে 1 টাকায় বস্তু পাওয়া যাবে কয়টা? 12/x - 6 টা। তাহলে এখানে 30 টাকায়, এটা টাকা হবে না, এত টাকা, এটা টি হবে। টি 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 তাহলে 30 টাকা পাওয়া যায় কত? 12/x - 6 গুণিত 30/1 টি। তাহলে কত হলো? 12 গুণিত 30/6 - 6। তাহলে বল, এবার বলে দিয়েছে যেহেতু এখানে অঙ্কগুলো আমরা কিসে করছি? অংশে করছি। কিসে করছি? অংশে করছি। তাহলে কয়টা বস্তু? 3টে বস্তু মিলে।
12টার মধ্যে 3টা বেশি, মানে এটার ভগ্নাংশ কত হবে, এটার ভগ্নাংশ কত হবে 3/12, কেটে করে কত আছে 3 একে 3 4, তাহলে 1/4 অংশ। অঙ্কটার এটা এখান জায়গায় মজাদার আছে, এখানে এই 3টা বস্তুকে কিসে আনতে হবে, অংশে আনতে হবে। তাহলে আমি বলতে পারি এই টাকাটা আর এই টাকাটা থেকে যদি আমি বিয়োগ করি তাহলে এইটা অংশ পাওয়া যাবে। তাহলে আমি বলতে পারি 12কে 3 দিয়ে 3 12 কত রে 36, 360, মানে এটা লিখতে পারি 12 গুণিত 30 বাই x মাইনাস, এটা বেশি হবে তাহলে এটা 6 টাকা কমেছে, তাহলে 12 গুণিত 30 বাই x মাইনাস 6 ইজিক্যাল টু এটা কত 1/4। তাহলে এটা করে 12কে 3 দিয়ে গুণ করলে 12 3 12 36, 360 বাই x, আর এটা 12কে 3 বার 360 বাই x মাইনাস 6 ইজিক্যাল টু 1/4। তাহলে এটা কর x মাইনাস 6, তাহলে এটা x যদি চাই তাহলে কত হবে 360 বাই x মাইনাস 6 মাইনাস কত হবে x 360 গুণ ইকুয়াল টু 1/4। তাহলে এটা কত হবে 360 x মাইনাস 36 কে 6 দিয়ে গুণ কর, স্যার মান পিছাচ্ছে স্যার, স্যার মান পিছাচ্ছে স্যার। যদি আমরা এই 360কে যদি এইভাবে যদি অঙ্কটা যদি ধাপে ধাপে নামাই, তো অঙ্কটার এই এত বড় বিশাল রূপ হবে, মিডিল ফ্যাক্টর করতে আমরা পারবো না। অতএব এই পদ্ধতিটাকে একটু চেঞ্জ করব, অঙ্ক কিন্তু হবে মিডিল ফ্যাক্টরে। এখানে অঙ্কটার এটাও একটা ভুল হবে, এই অঙ্কটার এটাও একটা ভুল হওয়ার চান্স আছে, খুব ভালো করে দেখ। এখানে এটা বড়, এই অংশটা বড়, এই অংশটা ছোট, এই অংশটা বড়, এই অংশটা ছোট, এই অংশটা বড়, এই অংশটা ছোট, তাহলে বড় থেকে ছোট বাদ দেবো তাহলে 3 পাবো, বড় থেকে ছোট বাদ দেবো তাহলে আমরা 3 পাবো। এটা অংশ দিয়ে করা হয়, অংশ দিয়ে করতে গেলে অন্যভাবে মেথডে করতে হতো, অংশ দিয়ে করলে এখানে অন্যভাবে করতে হতো। এখানে বস্তু হিসাবে করেছি, এখানে কিভাবে অঙ্কটা করেছি বস্তু হিসাবে করেছি বলে 3 কে 3ই রেখে দিয়েছি। এটাকে যদি আমরা ডজন হিসাবে যদি ধরতাম তাহলে এটা আমি কি দিয়ে করতাম বলতো, অংশ দিয়ে করতাম। এইটা অঙ্ক আরো একটা মেথডে করা যাবে, কথা বুঝা গেল? তাহলে সবথেকে যদি সহজ মেথড হয় তো এটাই হবে, ওই অংশওয়ালা মেথডটাও করা যাবে, তাহলে ওটাতে একটু আরো হ্যাপা আছে। তো এবার হচ্ছে কথাটা, ফ্যাক্টরটা কি হচ্ছে, এটা বড় এটা ছোট, তাহলে বড় থেকে ছোট, এটা যদি ভুল করে দিস তবু ক্যালকুলেশনে আটকে যাবে, গিয়ে হবে না। বড় ছোট এটা তোমাকে মাথায় রাখতে হবে, কোনটা বড় কোনটা ছোট এটা মাথায় রাখতে হবে। যে এটাকে ধরে নাও সাপোজ এটাকে তুমি বড় করে এটাকে ছোট করো, মানে এটাকে এদিকে আনো আর এটাকে এদিক যদি আনো, তাহলে এখানে তুমি আর মিডিল ফ্যাক্টর করতে পারবে না, আটকে যাবে এখানে, কথা বোঝা গেল? আর এটা যদি বড়টাকে বড় জায়গায় ছোটটাকে ছোট জায়গায় রেখে করো তাহলে হবে। তাহলে আমাকে মাথায় রাখতে হবে কোনটা বড় আর কোনটা ছোট। তাহলে কেমন করে বুঝবো কোনটা বড় কোনটা ছোট? একটা জিনিস ভাব, এক্স টাকাতে যদি আমি 12টা জিনিস পাই, কথাটা বুঝবি? তাহলে বেশি দাম দিয়ে যদি লি তো কম বস্তু পাবো, আর কম দাম দিয়ে যদি লি তো বেশি বস্তু পাবো। তো এখন বারকাকে এটা না এটা, ভালো করে বোঝ, অঙ্কটা এখানে আছে। আমার কাছে কথা হলো 10 টাকাতে যদি কোনো জিনিস যদি লিস তাহলে 100 টাকা ধরে নে, তুই 100 টাকা নিয়ে গেছিস, তুই 10 টাকা করে একটা জিনিস দিল, কয়টা বস্তু পাবি? 10টা পাবি। এবার ধরে নে ওই জিনিসটার দাম 5 টাকা কমে গেছে, তো তুই এবার 5 টাকা করে জিনিসটা নিবি, তুই বস্তু কয়টা পাবি? বেশি পাবি। তাহলে ওইটাই তো বলেছে, x টাকাতে যেটা হবে x থেকে 6 টাকা কমে গেল, বস্তুর দামটা কমে গেছে, তাহলে বস্তুর পরিমাণটা বেড়ে যাবে। তাহলে হিসাব ধরলে এটা বাঁকা এটা ছোট, এই জন্য এটাকে আগে করা হয়েছে আর এটাকে পরে করা হয়েছে। তাহলে এটা সমান, তাহলে 3টা বস্তু আমরা বেশি পাচ্ছি, এই ক্যালকুলেশন করে আমার নামবে। কথা বুঝা গেছে? 1 নম্বর। দ্বিতীয় নম্বর কথাটা হলো এই জায়গাটা খুব ভালো করে হ্যান্ডেল করবে। এই যে
আমরা কি করছি, এই যে পুরো অংশটা আমরা এখানে দিয়েছি, এই যে মাইনাসের সাথে কি আছে এখানে গুণ অবস্থায় আছে। কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। এটাও ভুল করাবে, এই জায়গাটাও ভুল হবে ক্যালকুলেশনে, খুব মাথায় রাখবে। যেগুলো জায়গায় আমি পয়েন্ট দিয়ে বলছি যে এগুলো যা ভুল হবে, পাক্কা ওগুলো স্টুডেন্ট ওগুলোই ভুল করে। এটাও মনে রাখতে হবে, এটা প্লাস মাইনাসের একটা গন্ডগোল হবে, আর গন্ডগোল করলে অঙ্ক শেষ। ব্যাস এইভাবে ক্যালকুলেশন করে আসতে হবে, বলে এইভাবে অঙ্কটা হবে। এবার হচ্ছে মাইনাসের একটা প্লাসের উত্তর বেরোবে, তো মাইনাসের উত্তরটা হবে না, প্লাসের উত্তরটা হবে। অঙ্কটা করো, আর অঙ্কটিকে প্র্যাকটিস কর বাড়িতে।